ওয়েলকাম স্টুডেন্টস, ওয়েলকাম টু মগজাস্ত্র। আজকে তোমাদের আমি ইলেকট্রোম্যাগনেটিজমের একটা থিওরিটিক্যাল পার্ট নিয়ে আসতে চলেছি, কারণ এই থিওরিটিক্যাল পার্টটা না করালে আমি আমার ওই 2022 এইচএসের জন্য যে নভেম্বরে যে এক্সামটা হবে তোমাদের বলেছি, মানে মোটামুটি সিবিএসসি আর আইএসসি ব্যাচ অলরেডি বোর্ড অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছে। তো সেই বোর্ডে যে এক্সামের যে প্যাটার্নটা দিয়েছে সেটা দিয়েছে নভেম্বর মাসে তোমাদের যে 50 মার্কসের একটা এমসিকিউ পরীক্ষা হবে। তার জন্য তো দুটো ভিডিও অলরেডি ছেড়ে দিয়েছি এবং তার রিলেটেড থিওরি আমি পড়িয়ে দিয়েছি। কিন্তু আজকে যে থিওরিটা পড়াবো সেই থিওরিটা পড়ানোর পর আমি থার্ড পার্টটা ছাড়তে পারবো, এবং ওই থার্ড পার্টের সঙ্গে হয়তো আরেকটা পার্ট, ফোর্থ পার্ট ছাড়লে এই চ্যাপ্টারের থিওরিটিক্যাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্য তোমার এমসিকিউর পার্টটা শেষ হয়ে যাবে। তাহলে আজকে যে পার্টটা আমি নিয়ে আসতে চলেছি সেটা হচ্ছে ফোর্স on a moving charge in a magnetic field। মানে কি, একটা চার্জকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, কিরম চার্জকে, মুভিং চার্জকে যদি ম্যাগনেটিক ফিল্ডে রাখা হয়, তাহলে তার উপর সেই চার্জটা ওই ম্যাগনেটিক ফিল্ডের জন্য কী পরিমাণ ফোর্স ফিল করবে সেটা বার করতে হবে আমাদের। বার করার জন্য এই থিওরিটা আজকে আমি তোমাদের পড়াবো। ওকে, তার সঙ্গে লরেন্জ ফোর্সটাও পড়িয়ে দেবো। তাহলে মোটামুটি ধরো যদি এটা একটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের মধ্যে আই কারেন্ট পাস করার জন্য এর মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছে। তো ওই ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন কী হবে, যদি এটা কারেন্ট হয়, কার্ল করলে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি এটা হয়, এর মধ্যে যদি একটা চার্জ কিউকে রাখি, প্লাস কিউ চার্জকে রাখি। প্লাস কিউ কেন রাখছি, কারণ প্লাস কিউ চার্জ রাখলে তাকে ভেলোসিটি দেওয়া সম্ভব হবে, কারণ সে ডিসপ্লেস করার মতো ক্ষমতা তার আছে। নেগেটিভ চার্জ মানে তার চার্জ মানে এনার্জি অলরেডি নেগেটিভ, তার মানে সে ডিসপ্লেস হতে পারবে না। যদি আমি একদম তোমার প্র্যাকটিক্যালি চিন্তা করি, সেই অ্যাসপেক্টে আমি এই কথাটা বলতে পারি। তাহলে দেখব কি, নো এফেক্ট এর মধ্যে এই চার্জের উপর, নো মানে মিনস এফ এম ইজ ইকুয়াল টু 0। ওই ম্যাগনেটিক ফিল্ডের ফোর্সটাকে আমি এফ এম দিয়ে ডিনোট করব। এখন যদি আমি এই চার্জটাকেই আমি যদি একটা ভি ভেলোসিটি দিই, তাহলে কী হবে, সে আস্তে আস্তে এদিকে ডিফ্লেক্ট করতে থাকবে চার্জটা। এটা হবে তার পাথ, তাই তো? কেন এটা হবে এবং তার জন্য যে এফ এমটা হবে, সেই এফ এমটার ভ্যালু কী হবে সেটা আমি তোমাদের দেখাবো, তাই তো? তাহলে আচ্ছা, এইবার এই স্ট্যাটিক চার্জটা আমি আমার মতো বলছি, আমি আমার মতো অ্যানালাইসিস করে বলছি। বেসিক্যালি একটা স্ট্যাটিক চার্জ একটা ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কেন সে কোনো ফোর্স ফিল করে না, আর একটা মুভিং চার্জ ম্যাগনেটিক ফিল্ডে রাখলে কেন সে ফোর্স ফিল করে, সেইটার জন্য আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করছি। তোমরা আশা করি বুঝতে পারবে, এবং আশা করি সেটার মধ্যে তোমরা কোনো মানে অ্যানোমালিও খুঁজে পাবে না। যাই হোক, তো দেখো আমাদের অ্যাম্পিয়ার সার্কিটের ল কী বলে, বা বায়োট-সাভার্ট ল, যদি একটা কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট ফ্লো করে তাহলে তার করসপন্ডেন্স ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়, এটাই বলে, তাই তো? বায়োট-সাভার্ট ল বলো বা অ্যাম্পিয়ার সার্কিটের ল, এই কথাটাই বলে। তাহলে আচ্ছা, কারেন্ট ফ্লো হওয়া মানে কি, আই কারেন্ট ফ্লো হওয়া মানে কি, মানে চার্জ কিউকে প্লাস কিউকে ডিসপ্লেস হওয়া। যদি একটা চার্জ যদি অল্প ডিসপ্লেস হয়, তার জন্য বলতে পারি লিকেজ কারেন্ট ফ্লো হয়, মানে খুব ক্ষুদ্র কারেন্ট চুঁইয়ে পড়ে। একটা কলকে যদি আমি তোমার ঠিক করে না টাইট করি, তাহলে যে ড্রপ যে ওয়াটার ড্রপলেট যে পড়ে সেটাকে বলছি চুঁইয়ে পড়া বলি। তো প্লাস কিউ চার্জ যদি ডিসপ্লেস হয় তাহলে কী হয়, তাহলে তার করেসপন্ডেন্স আমি বলতে পারি যে যেদিকে চার্জ যায়, ইলেকট্রন যদি যায় তার অপোজিটে কারেন্ট ফ্লো হয়। ইলেকট্রন ভেলোসিটি যেটা হয় তাহলে কারেন্টের দিকে ফ্লো হয়, তাই তো? এখন চার্জ এবং অ্যাম্পিয়ার সার্কিটের ল বা বায়োট-সাভার্ট ল কী বলে, যে ম্যাগনেটিক একটা অ্যাম্পিয়ার সার্কিটের ল করলেই ভালো হবে। একটা কন্ডাক্টরের মধ্যে দিয়ে যদি কারেন্ট ফ্লো করে, মানে যদি ইফ দেয়ার ইজ সাম কারেন্ট দেন দেয়ার উইল বি সাম ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড ইট, তাই তো? তাহলে যদি এখানে একটা ম্যাগনেটিক ফিল্ড প্রডিউস হয়েছে, এখন একটা চার্জ যদি মুভ করে, তাহলে কী হবে, করসপন্ডেন্স এখানে একটা আই জেনারেট হবে। যখন কিউ ইজ ইন ভেলোসিটি, কিউ এর যখন মোশন আছে, তখন তার মানে কি, তার মানে ইট উইল জেনারেট সাম কারেন্ট আই, তাই তো? এই কারেন্ট আই যখন জেনারেট হবে, তার মানে তার করসপন্ডেন্সকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, তাই তো? সেই ডাইরেকশনটা যেমনই হোক ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তখন এই দুটো ম্যাগনেটিক ফিল্ড পরস্পরকে ইন্টারাক্ট করে সেই ফোর্সটা তার উপর, তাহলে একটা ওভারঅল নেট ফোর্স পাবো। সেই নেট ফোর্সটা আমাকে কী করবে, সেই নেট ফোর্সটা আমাকে তোমার এই কন্ডাক্টরের চারিদিকে ঘোরাবে।
সার্কুলার পাথে ঘোরাবে, সেইটাকে বলে গেছে, সেটা বলে গেছে লরেঞ্জ ফোর্স। আপাতত তোমাদের এই সার্কুলার পাথের ব্যাপারটা আমি পরে বোঝাবো, তার আগে করেসপন্ডেন্স এইটা আগে এই জিনিসটা বলে দিই যে একটা ভেলোসিটিতে একটা চার্জ থাকলে তাহলে তার উপর যে ফোর্স এফএম হয়, সেই এফএমের কী তার এক্সপ্রেশন এবং এফএমটা কীভাবে আমি ডিনোট করবো সেটা বলে দিই। এটার বেসিক্যালি ফর্মুলাটা আসবে এফএম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। তার মানে কি? তার মানে ধরো এটা একটা ম্যাগনেটিক ফিল্ড আছে, তাই তো, বি ম্যাগনেটিক ফিল্ড আছে বি। তো এই ম্যাগনেটিক ফিল্ডের করেসপন্ডেন্স একটা চার্জের ভেলোসিটি হচ্ছে এটা, ধরে নাও এটা চার্জের ভেলোসিটি ভি, তাই তো। তাহলে এই ম্যাগনেটিক একটা চার্জ, একটা প্লাস কিউ, এটা প্লাস কিউ চার্জকে যদি আমি এই ভেলোসিটিতে একটা থিটা অ্যাঙ্গেলে পাঠাই, থিটা অ্যাঙ্গেলে পাঠাচ্ছি এই কারণে, তাহলে কি থিটা অ্যাঙ্গেল দিয়ে যদি করি তাহলে আমি কি করেসপন্ডেন্স বি এর সঙ্গে ভেলোসিটি যেরম ডাইরেকশন হবে, যেরম অ্যাঙ্গেল হবে, সেরম এফএমটা বার করতে পারবো। তাহলে তার যে ফোর্স তৈরি হবে সেই ফোর্সটা হবে কি, সেই ফোর্সটা হবে তোমার পারপেন্ডিকুলার, তাই তো, পারপেন্ডিকুলার। এটা হবে ফোর্সের ডাইরেকশন এফ, তাই তো। তার মানে যদি আমি একটা ধরনের একটা প্লেন এঁকে নিই, একটা প্লেন কল্পনা করছি, ফোল্ডেড প্লেন, একটা ফোল্ডেড প্লেন কল্পনা করছি, মানে এই গিয়ে এরম এসছে। তো ম্যাগনেটিক ফিল্ডটা এরম এই অ্যাক্সিস বরাবর আছে। যদি ধরে নাও এটাকে যদি আমি ধরি ওয়াই অ্যাক্সিস, এটাকে যদি ধরে নাও আমি ধরে নিই এক্স অ্যাক্সিস, আর এটাকে যদি ধরে নিই এক্সে, বা এরম আঁকলে ভালো হবে এক্স অ্যাক্সিসটা, এরমই আঁকছি, এরম আঁকলে বুঝতে পারবে এক্স অ্যাক্সিস। আর যদি এটাকে ধরে নিই আমি জেড অ্যাক্সিস, তাই তো, তাহলে কি হবে? তাহলে তোমার এই যে এফ ফার্স্ট এফ ইজ প্রপোর্শনাল টু কী হবে, বি, তাই তো। সেকেন্ড হবে এফ ইজ প্রপোর্শনাল টু কিউ চার্জ, আর থার্ড হবে এফ প্রপোর্শনাল টু ভি সাইন থিটা, তাই তো। তার মানে কি? তার মানে থিটাটা যেমন বাড়বে সেরকম ফোর্সের ভ্যালুটা বাড়বে। আচ্ছা, এফ প্রপোর্শনাল টু বি মানে কি? ম্যাগনেটিক ফিল্ড যত বেশি হবে, যত গাঢ় তীব্র ম্যাগনেটিক ফিল্ড হবে, তত তার করেসপন্ডেন্স ওই চার্জটা সেই ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে ভেলোসিটিতে থাকলে সে বেশি ফোর্স ফিল করবে। যত কিউ চার্জ বেশি হবে, মানে চার্জের আধানের পরিমাণ যত বেশি হবে, তাহলে সেই আধান করেসপন্ডেন্স এই ম্যাগনেটিক ফিল্ডের পরিমাণটাও বাড়াবে, তাহলে এই দুটো ম্যাগনেটিক ফিল্ড ইন্টারাকশানে এফটাও তখন বেশি হবে, তাই তো। আর কি সাইন থিটা কেন বলেছি? তা যদি এটা ভি হয় তাহলে এটা হচ্ছে ধরে নাও ভি সাইন থিটা, তাই তো। মানে বেসিক্যালি এটা এমনি বেরিয়ে আসছে। তাহলে এটা বি, এটা ভি সাইন থিটা, আর এটা এফ জেড। এই প্লেনে এইটা যদি একটা প্লেন হয়, ধরে নাও এটা একটা প্লেন, ধরে নাও এই প্লেনে এইটা বি কাজ করছে, এইটা মানে এটা ওয়াই অ্যাক্সিস, এইটা এক্স অ্যাক্সিস, আর এটা জেড অ্যাক্সিস। ভিটা ধরে না এই কর্নার বরাবর কাজ করছে, এই ভি এর সাথে থিটা অ্যাঙ্গেলে কর্নার বরাবর কাজ করছে। তাহলে এর এই উপাংশটা কী হবে? ভি সাইন থিটা, তাই তো। তাহলে ভি সাইন থিটা যদি ওটা হয়, তাহলে ভি সাইন থিটা সঙ্গে আমার এই এফটা ভ্যারি করবে, মানে ফোর্স ভি সাইন থিটা। আচ্ছা, সাইন থিটাতে সাইন 0 ইজ ইকুয়াল টু 0 অ্যান্ড সাইন 1 সাইন 90 ইজ ইকুয়াল টু 1। তাহলে দেখো থিটা যত আমি বাড়াবো, 0 থেকে 90 যত বাড়াবো, তত ফোর্সের ভ্যালু কী হচ্ছে? আস্তে আস্তে বাড়ছে, অর্থাৎ থিটার সঙ্গে এফ প্রপোর্শনাল। এটাকে এফ এম ধরছি, এফ এম লিখছি, তাহলে এফ ম্যাগনেটিক ফিল্ড, তাই তো। তাহলে এই তিনটাকে যদি আমি এক করি তাহলে লিখতে পারি এফ প্রপোর্শনাল টু কিউ ভি বি সাইন থিটা, তাই তো। আচ্ছা, ভি বি সাইন থিটাকে আমি কী লিখতে পারি? তাহলে এফ ইজ ইকুয়াল টু কে কিউ ভি ক্রস বি লিখতে পারি, কারণ ডট প্রোডাক্টটা ভি ক্রস বি মানে কি? ভি ক্রস বি মানে ভি বি সাইন থিটা। তাহলে এখানে এই আমাদের শূন্যস্থানে কে এর মান ইজ ইকুয়াল টু 1 যদি হয়, তাহলে এফ বিকাম কী হবে? কিউ ইন্টু ভি ক্রস বি। অর্থাৎ দেখো, আচ্ছা, এফ এর ভ্যালুটা এফ, হোয়াই দ্য ডাইরেকশন অফ এফ ইজ পারপেন্ডিকুলার। কেন এটা পারপেন্ডিকুলার ড্র করেছি? কারণ কি জানি? আমরা জানি এ ক্রস বি যদি করি, এ ক্রস বি দুটো ভেক্টর যদি ক্রস মাল্টিপ্লাই করি, তাহলে কী লিখি?
এ বি সাইন থিটা, এটাই লিখি তো? হ্যাঁ, না, তার সঙ্গে একটা জিনিস লিখি, সেটা হচ্ছে এন ক্যাপ। এই এন ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু এ অ্যান্ড এন ক্যাপ ইজ পারপেন্ডিকুলার টু বি অলসো। অর্থাৎ এই দুটো ভেক্টরের যে রেজাল্টেন্ট এফ হবে, সেই এফটা হবে বি এর উপরে পারপেন্ডিকুলার, ভি এর উপরে পারপেন্ডিকুলার। মানে যদি এই প্লেনটা আবার দেখাচ্ছি, এই প্লেনটা যদি দেখি, এই বি এর সঙ্গে এফও পারপেন্ডিকুলার, ভি সাইন থিটা তার সঙ্গে এফ পারপেন্ডিকুলার। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এক্সপ্রেশনটা কি, এফ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো? এইবার তো এই ম্যাগনেটিক ফিল্ডে এবার এটা পারপেন্ডিকুলার হবে, তোমরা বুঝতে পারলে বি এর সঙ্গে পারপেন্ডিকুলার, ভি এর সঙ্গে পারপেন্ডিকুলার। কিন্তু ডাইরেকশনটা কী হবে? ডাইরেকশনটা বার করার জন্য অনেক ধরনের রুল আছে, তিনখানা রুল আমি পড়াবো, তার মধ্যে তোমাদের যেটা পছন্দ তোমরা সেটা অ্যাপ্লাই করবে। তিনটে রুলই সোজা, তিনটে রুলই খুব একটা কমপ্লিকেটেড নয়, তবে একটুখানি ভালো করে মন দিয়ে করবে। প্রথম রুলটা হচ্ছে কনভেনশনাল রুল। দেখো, কনভেনশনাল রুলে প্রথমে যাবে, প্রথমেই এখানে এর জন্য তিনটা রুল বার করবো। একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, একটা হচ্ছে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল, আরেকটা কি হচ্ছে, আরেকটা হচ্ছে তোমার কর্কস্ক্রু রুল, তাই তো? তাহলে যদি এটা ভি হয়, বি হয়, এটা যদি ভি হয়, তাহলে কি এফ ইজ ইকুয়াল টু কী বললাম, এফ এম ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি ক্রস বি। দেখো ভি ক্রস বি, নট বি ক্রস ভি, বি ক্রস ভি হলে কিন্তু পুরো এক্সপ্রেশনটা উল্টে যাবে, ডাইরেকশন কিন্তু পুরো অপোজিট চলে আসবে। তাহলে আমাকে ইউ হ্যাভ টু ফাইন্ড দ্য ভি ক্রস বি। তাহলে ভি ক্রস বি যদি বার করি, ভিকে আমি বি এর দিকে ঘোরাচ্ছি, তার মানে এখানে যদি এই পয়েন্টে যদি আমি একটা স্ক্রু আঁকি, ধরুন এটা একটা স্ক্রু আঁকি, এই স্ক্রুটা কি ঘোরাচ্ছি, এদিকে ঘোরাচ্ছি, এদিকে ঘোরাচ্ছি। ভি ক্রস বি যদি এদিকে ঘোরাই, স্ক্রুটা কী হবে, এদিকে স্ক্রুটা ঘোরাচ্ছি, এদিকে একটা স্ক্রু যদি এদিকে মানে কি অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাই, অ্যান্টি ক্লকওয়াইজ এসি ডাব্লিউ মানে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি স্ক্রুটা ধীরে ধীরে উপরে বেরিয়ে আসবে। সেই কারণে এফের ডাইরেকশন হবে উপর দিকে, দিস ইজ দ্য ডাইরেকশন অফ এফ এম। দেখো এখানে ভিটা এখানে আছে, ভি ক্রস বি, ভি ক্রস বি উপরে। এবার দেখো, এবার এটা হচ্ছে বি, এটা হচ্ছে ভি ধরে নাও, আর এটা হচ্ছে ধরে নাও বি, এটা ধরে নাও বি, এটা ধরে নাও ভি, তাই তো? এটা বি, এটা ভি। তাহলে এখানে সেম একটা স্ক্রু রাখবো, একটা স্ক্রু রাখবো। এই স্ক্রুটাকে কী করবো, ভি ক্রস বি মানে স্ক্রুটাকে ক্লকওয়াইজ ঘোরাবো, স্ক্রুটা ক্লকওয়াইজ ঘোরালে তুমি দেখতে হবে ভি ক্রস বি, স্ক্রুটা যত ক্লকওয়াইজ ঘোরাবো, দেখো ক্লকওয়াইজ ঘোরাচ্ছি, ক্লকওয়াইজ যত ঘোরাবো তত দেখবে স্ক্রুটা তোমার নিচের দিকে ঢুকতে থাকবে, অর্থাৎ দিস ইজ দ্য ডাইরেকশন অফ এফ এম। এটা একটা খুব সুন্দর কনভেনশনাল নিয়ম, যেটা তোমরা ক্রস প্রোডাক্টের থেকে তোমরা এটা ডিটারমাইন করতে পারবে। এটা একটা খুব একদমই কমপ্লিকেটেড নয়, জাস্ট ভি ক্রস বিটা একটু ভালো করে করার চেষ্টা করবে। নেক্সট মেথড কী বলছে, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। কী বলেছে, বাম হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী আর মধ্যমা, বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী আর মধ্যমা তোমার দিকে বেরিয়ে আসছে, মধ্যমা তোমার দিকে বেরিয়ে আসছে, তর্জনী এইদিকে, অর্থাৎ যদি এটা এক্স ডাইরেকশন বা এটা ওয়াই ডাইরেকশন ধরো, ওয়াই ডাইরেকশানে, এটা এক্স ডাইরেকশানে, আর এটা যদি জেড ডাইরেকশানে ধরো, তাহলে এইটা কি করবে, এইটা যেটা দেখাবে সেটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান দেখাবে, অর্থাৎ তর্জনী কি দেখাচ্ছে, বি এর ডাইরেকশান দেখাচ্ছে, মধ্যমা কি দেখাচ্ছে, আই দেখাচ্ছে, আই, তাই তো? আই মানে কেন, আমি কেন আই কেন বলছি, কারণ দেখো, কারণ চার্জটা একটা ভি ভেলোসিটিতে মুভ করছে, তো চার্জ যখন ভি ভেলোসিটিতে মুভ করবে তার মানে কি, তার মানে কারেন্ট ফ্লো করবে। তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কী করবে, ফোর্সের দিক ডিপেন্ড করবে, তাই তো? তার মানে বাঁ হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠ তর্জনী এবং মধ্যমা পরস্পরকে যদি সমকোণে রাখি, তাহলে যদি তোমার তর্জনী যদি তোমার ম্যাগনেটিক ফিল্ডের দিক নির্দেশ করে, মধ্যমা যদি তোমার কারেন্টের ডাইরেকশন নির্দেশ করে, অর্থাৎ ভেলোসিটি অফ দ্য চার্জ মানেই কারেন্ট ডাইরেকশন নির্দেশ করে, তাহলে বৃদ্ধাঙ্গুষ্ঠ কী করবে, কন্ডাক্টরের কোন দিকে ফোর্স হচ্ছে সেটা নির্দেশ করবে। অর্থাৎ মানে কি, ইফ উই প্লেস আওয়ার থাম, forefinger and middle finger or central finger in such a manner that they three are all perpendicular to each other or they are the mutually perpendicular, then this forefinger shows
the direction of the magnetic field, the middle finger shows the direction of the current, and then the forefinger will show the direction of the force. এটা মনে রাখার নিয়ম হচ্ছে, দেখো থাম্ব, এখানে টি স্ট্যান্ডস ফর কি, দেখো টর্ক। টর্ক মানে আমরা জানি একটা ফোর্স, মানে ফোর্স পেয়ে গেলাম। দেখো মধ্যমা মানে কি, ফোর ফিঙ্গার। এফ স্ট্যান্ডস ফর ফিল্ড, বি হলো। এটাকে নাম দিচ্ছি সেন্ট্রাল, মধ্যমার নাম দিচ্ছি সেন্ট্রাল ফিঙ্গার। সি স্ট্যান্ডস ফর কারেন্ট, তাই তো? আশা করি বুঝতে পারছো। দেখো বৃদ্ধাঙ্গুষ্ঠ, মধ্যমার তর্জনীকে 90 ডিগ্রি রাখলাম। দেখো এটা মধ্যম, তোমার তর্জনী ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন নির্দেশ করছে। এটা কি মধ্যমা, যেটা ভেলোসিটি অফ দ্য চার্জ মানে কি কারেন্টের ডাইরেকশন নির্দেশ করছে। তাহলে ফোর্স দেখো উপরের দিকে এঁকেছি, তাই তো? আশা করি তোমরা এই রুলটা বুঝতে পেরেছো। থার্ড রুলটা হচ্ছে খুব সুন্দর একটা রুল। সেটা হচ্ছে তোমার, আমি রাইট হ্যান্ড পাম্পটাকে আমি এরম রাখলাম, রাইট হ্যান্ডের পাম্প, রাইট হ্যান্ড পাম্পটাকে যদি আমি কংগ্রেসের হাত চিহ্নের মতো রাখি, তাহলে এই ডাইরেকশানটা, এই বৃদ্ধাঙ্গুষ্ঠ কি যদি ম্যাগনেটিক ফিল্ডের তোমার যদি এই চারটে আঙুল যদি ফিল্ডের ডাইরেকশান নির্দেশ করে, আর এটা যদি কারেন্টের ডাইরেকশান নির্দেশ করে, তাহলে এটা যেদিকে মুভ করবে সেটা ফোর্স হবে। আবার বলছি, এটা আমি এই ডান হাতের ইয়েটাকে রাখলাম, তাই তো? এর মধ্যে কী হয়েছে, ডান হাতের এটাকে রাখলাম, থাম রাখার পর এই চারটে আঙুল ফিল্ডের ডাইরেকশান নির্দেশ করছে, এইটা নির্দেশ করছে কারেন্টের ডাইরেকশান। তাহলে এইটা সামনে এগিয়ে এলে এটাকে ডিসপ্লেস করলে যেটা হবে সেটা হচ্ছে ফোর্সের ডাইরেকশান। এটা করে দেখি। দেখো ডান হাত রাখলাম, তাই তো? ডান হাত রাখলাম, কীরম রাখলাম, ডান হাত এরম রাখলাম। আচ্ছা, এরম ডান হাত, কারণ কি কারেন্ট কোন দিকে বেরোচ্ছে, মানে ভেলোসিটি অফ চার্জিস এই দিকে, অর্থাৎ কারেন্ট বেরোচ্ছে বোর্ডের বাইরে, কারেন্টটা বোর্ডের বাইরে বার করলাম। এই ডান হাতটা রাখলাম, দেখো এই ডান হাতটা রাখলাম। দেখো ফিল্ডের ডাইরেকশান, এই চারটে আঙুল ফিল্ডের ডাইরেকশান নির্দেশ করছে। তাহলে এটাকে উপর দিকে উঠাই, এই পয়েন্টটাকে মার্ক করে, এই পয়েন্টটা যেদিকে আসবে, এই পয়েন্টটা উপরে চলে যাচ্ছে, তাহলে এটা উপরে আসছে, মানে ফোর্সের ডাইরেকশান উপর দিকে যাচ্ছে। এটা হচ্ছে আমার থার্ড তিনটে তোমার অ্যাসপেক্ট। সেই তিনটে অ্যাসপেক্ট দিয়ে আমি আমাদের ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশানটা বোঝাতে পারবো। ওকে, তোমার কাছে একটা এরম ম্যাগনেটিক ফিল্ড আছে, ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড আছে, এর মধ্যে দিয়ে ধরে নাও কোনো চার্জ প্লাস কিউ চার্জ এই দিকে ভেলোসিটি আছে, তাই তো? তাহলে এর ফোর্স কোন দিকে, ভেলোসিটি অফ চার্জ কিউ ইজ দিস। এটা কোন রুলে করবে, যে কোনো রুল অ্যাপ্লাই করো। দেখো এটা হচ্ছে কি ডাইরেকশন অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড ইনওয়ার্ড, এটা মানে ম্যাগনেটিক ফিল্ডটা ভেতর দিকে যাচ্ছে। তাহলে আমি যদি এই রুলটা ফলো করি, ফার্স্ট রুল যেটা শেখালাম, আচ্ছা ফার্স্ট রুল যেটা ফলো করতে হবে, দেখো তাহলে এটা হচ্ছে বি, মানে বি এর ডাইরেকশান এদিকে, ভি এর ডাইরেকশান এটা, বি এর ডাইরেকশান এটা, তাই তো? তো ভি ক্রস বি ভেতর দিকে যাচ্ছে মানে 90 ডিগ্রি, আর ভি এর ডাইরেকশান এদিকে ভি ক্রস বি, মানে ডাইরেকশান অফ ফোর্স ফিল্ড ইজ উপর দিকে। দেখো ভি ক্রস বি উপর দিকে, তাই তো? উপর দিকে মানে কামিং আউট ফ্রম দ্য বোর্ড এখানে হচ্ছে। দেখো এই হলে কামিং আউট ফ্রম দ্য বোর্ড, মানে ম্যাগনেটিক ফিল্ডের অপোজিটে হলো। সেকেন্ড ল কী বলেছিলাম, বৃদ্ধাঙ্গুষ্ঠ মধ্যমা তর্জনী, অর্থাৎ ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। এটা কি বলেছিলাম, ফিল্ডের ডাইরেকশান। এটা বলেছিলাম কারেন্টের ডাইরেকশান, দ্যাট ইজ দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল। তাহলে এটা হবে ফোর্সের ডাইরেকশান। দেখো এটা ফিল্ডের ডাইরেকশান, ফিল্ডের দিকে এইটাকে ঘুরিয়ে দিলাম, ফিল্ডের দিকে যাচ্ছে। দেখো ভেলোসিটি অফ দ্য, এটা কি বলেছিলাম, ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল, ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেলের দিকে। তাহলে ফোর্স কোন দিকে হচ্ছে, উপরে হলো। থার্ড বলেছিলাম, কি বলেছিলাম, এইটা রাইট হ্যান্ড পাম্প রুলের চারটে আঙুল বলেছিলাম ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশান, আর এটা বলেছিলাম কারেন্ট মানে ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল। দেখো ম্যাগনেটিক ফিল্ড এদিকে ভেতর দিকে যাচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড ভেতর দিকে রাখলাম। দেখো চার্জ পার্টিকেল, ভেলোসিটি অফ চার্জ পার্টিকেল এদিকে যাচ্ছে। এবার এটাকে উপরে করবো, কারণ এই পাম্পের এই পয়েন্টটা দেখবো, এটা কি হচ্ছে উপর দিকে। তাহলে ফোর্স অফ দ্য ম্যাগনেটিক ফিল্ড তিন ক্ষেত্রেই সেম এলো। আশা করি বুঝতে পেরেছো। এবার ধরো না ম্যাগনেটিক ফিল্ড এমনি, প্লাস কিউ চার্জ কোন দিকে দেবো, এইদিকে দিচ্ছি, তাই তো? দিস ইজ দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ। তাহলে কী হবে,
ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এদিকে, তাই তো? তার মানে কি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন যদি এদিকে হয়, ভালো করে ভেবে দেখো, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এদিকে আসছে, তাই তো? তাহলে কি যদি আমি, তাহলে এইটা হবে বি কামিং আউট ফ্রম দ্য বোর্ড, আর ভেলোসিটি হবে এদিকে ভি, ভি এদিকে যাচ্ছে, বি এদিকে এসছে, বি ক্রস ভি যদি করি ফোর্সটা নিচের দিকে হচ্ছে, তাই তো? আচ্ছা, এবার দেখো, এবার কি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন কি বাইরের দিকে আসছে, আর ভেলোসিটি কোন দিকে আসছে? ভেলোসিটি উল্টো দিকে যাচ্ছে, তাই তো? তাহলে এটা কীভাবে করতে হবে দেখো, তাহলে যদি আমি ইয়ে করি তোমার ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল করি, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড রুলে দেখছি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এইদিকে বেরিয়ে আসছে, ভেলোসিটি কোন দিকে আছে? এইদিকে আছে, দেখো। তা এটা যে ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, এই তো ভেলোসিটি এইদিকে নাই, ভেলোসিটি উল্টো দিকে আছে, অর্থাৎ এটাকে আমাকে ঘুরিয়ে দিতে হবে। যদি ঘুরিয়ে দিই, এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, এটা ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, দেখো ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন নিচের দিকে, ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন তোমার কোন দিকে? এইদিকে, মানে বাইরের দিকে। তো এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, ভেলোসিটি কোন দিকে? সরি, এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন, এটা কোন দিকে আছে? এটা এদিকে আছে, বাইরে বেরিয়ে আসছে, কামিং আউট ফ্রম দ্য বোর্ড। ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকেল কোন দিকে আছে? উল্টো দিকে আছে, এটা এদিকে শো করছে, তার মানে এটা উল্টাতে হবে, এটা যদি উল্টাই তাহলে ফোর্সটা নিচের দিকে হয়ে যাবে, তাহলে ফোর্স এফএম কাজ করছে নিচের দিকে, তাই তো? আচ্ছা, যদি এই করি, এবার দেখো ফিল্ডের ডাইরেকশন কি? এদিকে, বাইরের দিকে বেরিয়ে আসছে ফিল্ড এদিকে, ভেলোসিটি কোন দিকে? এইদিকে, পাম্পটা কোন দিকে? নিচের দিকে, ফোর্স কোন দিকে কাজ করবে? নিচের দিকে। তা তিনটে কেসই মিলে গেছে। ম্যাগনেটিক ফিল্ড এইদিকে ধরে নাও, তাই তো? আর ভেলোসিটি কোন দিকে? এইদিকে, এটা প্লাস কিউ চার্জ, এর ভেলোসিটি এদিকে, এদিকে বি, তাই কি বি এদিকে, ভি নিচের দিকে, তাই তো? এবার ভি ক্রস বি করে দেখো কি হচ্ছে। আচ্ছা, ফার্স্ট কি কর্কস্ক্রু রুল, ভি ক্রস বি করছি, ভি নিচের দিকে আসছে, ম্যাগনেটিক ফিল্ড এদিকে যাচ্ছে, ভি ক্রস বি, এটা ভি, ভি ক্রস বি মানে ফিল্ড বাইরের দিকে বা উপর দিকে, মানে কি এটা কীরকম দেওয়া হবে? যদি এদিকে হয় তোমার, এদিকে যদি হয় ফিল্ড, এদিকে যদি তোমার ভেলোসিটি, তাহলে ভি ক্রস বি করলে এটা বাইরের দিকে বেরিয়ে, মানে কি ফোর্সটা বাইরের দিকে বেরিয়ে আসবে, এমনি বাইরের দিকে কামিং আউট ফ্রম দ্য বোর্ড, দ্যাট ইজ দ্য ফোর্স এফ এম, বাইরের দিকে হবে, অর্থাৎ তার মানে। আচ্ছা, আবার দেখো, আচ্ছা ভেলোসিটি কোন দিকে বলেছে? নিচের দিকে, তাই তো? এই দেখো, এটা যে ফিল্ডের ডাইরেকশন, থাম্ব রুল, এটা ডান হাতেটা আমার, এটা ফিল্ডের ডাইরেকশন বি, এটা ভেলোসিটি অফ দ্য কন্ডাক্টর, মানে ভেলোসিটি অফ দ্য মুভিং চার্জ, দ্যাট ইজ দ্য কারেন্ট, তাহলে কি কোন দিকে হবে? বাইরের দিকে বেরিয়ে আসছে, কামিং আউট ফ্রম দ্য বোর্ড, তাই তো? আবার কি লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস, বি কোন দিকে? এদিকে, ভি কোন দিকে? বি এদিকে, মিলে গেছে, ভি কোন দিকে? নিচের দিকে, তাহলে কি কন্ডাক্টরের তোমার চার্জের ডাইরেকশন কোন দিকে? বাইরের দিকে, এদিকে। যদি এখানে যে এটা প্লাস কিউ চার্জ নয়, একটা জিনিস বলে রাখছি, এটা যদি মাইনাস কিউ চার্জ হতো, তাহলে তোমরা কী করতে? তাহলে জাস্ট এফএমের ডাইরেকশানটা কী করতে? জাস্ট উল্টো দিকে করতে, অর্থাৎ প্লাস কিউ এর জন্য যে ডাইরেকশানটা বেরোবে, যদি প্লাসের জায়গায় মাইনাস থাকে ওটাকে প্লাস কিউ ধরে সলভ করে আগে এফএমের ডাইরেকশানটা বার করবে, ঠিক তার সেটাকে রিভার্স করে দেবে, দ্যাট ইজ দ্য অরিজিনাল ডাইরেকশান অফ এফএম ফর নেগেটিভ চার্জ। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার লরেঞ্জ ফোর্স, এবার যেটা পড়বো সেটা লরেঞ্জ ফোর্স। আচ্ছা, একটা কথা, তাহলে একটা জিনিস কন্ডিশন, এটা পড়ানো হয়নি, পড়িয়ে দিচ্ছি। কোন কেসে? কেস 1, ইফ থিটা ইজ ইকুয়াল টু 0 ডিগ্রি অর 180 ডিগ্রি, তাহলে এফ কী হচ্ছে? এফ এম ইজ ইকুয়াল টু কী হবে? কিউ ইন্টু ভি ক্রস বি, মানে কি কিউ ভি বি সাইন থিটা, থিটা 0 বলেছে, তার মানে কিউ ভি বি সাইন 0 ডিগ্রি, ফার্স্ট কেস, তাই তো? আর সেকেন্ড কেস কী হচ্ছে? কিউ ভি বি সাইন 180 ডিগ্রি, দুটো কেস। সাইন 0 ডিগ্রি কত? 0, সাইন 180 ডিগ্রি কত? 0, আলটিমেটলি এই পার্টটা পুরোটা 0, এই পার্টটা পুরোটা 0। তাহলে ইফ দ্য ডাইরেকশন of the means of if the magnetic field is this,
বি, আর ভেলোসিটিও এইদিকে, ভেলোসিটি অফ কন্ডাক্টর দিস, তাহলে আমি এর মধ্যে এফএম যেটা পাবো, এফএম ইজ ইকুয়াল টু পাবো সবসময় 0, তাই তো? দেখো বি এদিকে ভি কখনোই তার সঙ্গে এমনি হতে পারে না, ভি এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল 90 ডিগ্রি হতে পারে, কিন্তু ভি এর সঙ্গে বি এর অ্যাঙ্গেল 0 ডিগ্রি হতে পারে না, কোনোভাবেই তুমি এটাকে সাজাতে পারবে না। দেখো ভি এদিকে, বিও এদিকে, কিন্তু ভি আর বি একটা মিনিমাম অ্যাঙ্গেলে থাকবে, অর্থাৎ এই কেসটা 0। অথবা হতে পারে কি ম্যাগনেটিক ফিল্ড এদিকে 180 কেসটা, এটা ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন বি, আর এটা হচ্ছে তোমার কিউ চার্জের ভেলোসিটি প্লাস কিউ চার্জের ভেলোসিটির ডাইরেকশন ভি, তাহলে কী হবে এক্ষেত্রে এফএম কী হবে, এফএম ইজ ইকুয়াল টু হবে 0। কারণ দেখো তার মানে কি প্যারালাল অর অ্যান্টি প্যারালাল টু দ্য, ইফ দ্য ভেলোসিটি অফ দ্য চার্জ পার্টিকল ইজ প্যারালাল অর অ্যান্টাই প্যারালাল টু দ্য magnetic field, then the force experienced by the moving charge is 0. It means আবার বলছি, if the velocity of charge is parallel or anti-parallel to the magnetic field, then the force experienced by the magnetic field on the charge is 0. অর্থাৎ একটা কিউ চার্জকে যদি ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান, ম্যাগনেটিক ফিল্ডের দিকে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান্তরাল বা ম্যাগনেটিক ফিল্ডের বিপরীত দিকে, ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে সমান্তরাল বিপরীত দিকে 180 ডিগ্রিতে যদি মুভ করানো হয়, সে যতই ইন মোশনে থাকুক, মুভেবল হোক, সেই চার্জটা ওই ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কোনো ধরনের কোনো এফেক্টেড হবে না, অর্থাৎ কোনো ধরনের কোনো ফোর্স ফিল করবে না, এফএম ইজ ইকুয়াল টু 0 হবে। ফার্স্ট কেস। কেস 2 কী বলতে পারি? কেস 2, ইফ ভি ইজ ইকুয়াল টু 0, দেন এফ এম ইজ ইকুয়াল টু কি, কিউ ভি বি সাইন থিটা। ভি যদি 0 হয় তাহলে টোটাল পার্টটা এফ এম ইজ ইকুয়াল টু কী হচ্ছে, 0 হচ্ছে, তাই তো? বুঝতেই পারছো, আমি বলেইছিলাম ভেলোসিটি না থাকলে একটা ম্যাগনেটিক ফিল্ডে চার্জ কোনো ধরনের কোনো ফোর্স ফিল করবে না, সেটা আমি ম্যাথমেটিক্যালি প্রুভ করতে পারো। কিউ ভি বি সাইন থিটা থেকে ভি ইজ ইকুয়াল টু 0 বসিয়ে কিউ তোমার এফ এম ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ মোশন যদি না থাকে, ভেলোসিটি যদি না থাকে, তাহলে চার্জ কোনো ফোর্স ফিল করবে না, তাই তো? আর কি জানতে হবে? ইফ কেস 3, ইফ কিউ ইজ ইকুয়াল টু 0, এটা হাইপোথেটিক্যাল। চার্জ যদি 0 হয় তাহলে কি সে কোনো ধরনের কোনো ফোর্স ফিল করবে না, কারণ এই পার্টে এফ এম ইজ ইকুয়াল টু কী হবে, কিউ ভি বি সাইন থিটা, তাই তো? এখানে এই কিউ পার্টটা 0 হওয়ার জন্য এফ এম কী হচ্ছে আমার 0 হয়ে যাচ্ছে। আশা করি তোমরা এই পার্টটা বুঝতে পেরেছো। এবার লরেন্জ ফোর্সের ছোট্ট একটা পার্ট, ওটা পড়িয়ে আমার এই থিওরিটি পার্টটা শেষ হয়ে যাবে। যদি কোনো একটা চার্জ পার্টিকেলকে একটা ইউনিফর্ম ইলেকট্রিক ফিল্ড এবং তার সঙ্গে একটা ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তাহলে সে যেই ফোর্সটা ফিল করবে সেই ফোর্সটা আমরা ডিটারমাইন করি লরেন্জ ফোর্স দিয়ে, তাই তো? তার মানে ধরে নাও এখানে একটা নর্থ পোল আছে, এখানে একটা সাউথ পোল আছে, তাই তো? তার আমরা কি জানি ম্যাগনেটিক লাইন্স অফ ফোর্সগুলো আমার কি নর্থ পোল থেকে সাউথ পোলে যাবে, তাই তো? তাহলে এখানে যদি আমরা চার্জ কিউ রাখি, চার্জ রাখি, তাহলে এই যে ফোর্সটা ফিল করবে সেটাই হবে লরেন্জ ফোর্স, তাই তো? আচ্ছা, চার্জ কিউয়ের যদি কোনো একটা ডাইরেকশান ধরে নাও, তাহলে ধরে নাও চার্জটা তোমার বাইরে বেরিয়ে আসছে। আচ্ছা দেখো, ধরে নাও এরম চার্জটা ভেতর দিকে যাচ্ছে, ধরে নাও চার্জটা ভেতর দিকে যাচ্ছে বা বাইরের দিকে যাচ্ছে, যেরকম ইচ্ছা ধরতে পারো। যদি ম্যাগনেটিক ফিল্ড ডাইরেকশন এটা হয়, যদি চার্জ এদিকে যায় তাহলে ফোর্স কি এদিকে পাবে। তাহলে এটা যদি ভেতর দিকে, ইফ দ্য ফোর্স ইজ দিস, ভেলোসিটি ইজ দিস, ম্যাগনেটিক ফিল্ড ইজ দিস, দেন এফ উইল বি লাইক দিস, তাই তো? ভেলোসিটি যদি এরকম হয়, তার মানে কি? তার মানে হচ্ছে, আচ্ছা এইখানে তুমি বলতে পারো স্যার এখানে তো ম্যাগনেটিক ফিল্ডটা দেখলাম, ইলেকট্রিক ফিল্ড কোথায়? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডটা কোথায়? প্লাস কিউ চার্জ, একটা কিউ চার্জ প্লাস কিউ, এ কী করবে? এ যখন থাকবে সে লণ্ঠনের মতো, যে লণ্ঠন যেমনি করে আলো ছড়ায়, সে চারিদিকে সেরম করেসপন্ডেন্স একটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, তাই তো? লণ্ঠন ইলেকট্রিক ফিল্ড তৈরি করবে, এরম হলো। তারপরে আবার কেরম আসবে, ধরে নাও এরম সে এরম ইলেকট্রিক ফিল্ড তৈরি ছাড়বে, তাই তো? তো এই প্লাস কিউ চার্জটা তো ইলেকট্রিক ফিল্ড জেনারেট করছে, তাহলে এই চার্জটার মধ্যে এখন ম্যাগনেটিক ফিল্ড অ্যাজ ওয়েল অ্যাজ ইলেকট্রিক ফিল্ড, দুটো ফিল্ড কাজ করছে। সেই কারণে বলতে পারি একটা চার্জকে, একটা মুভিং চার্জকে যদি একটা ম্যাগনেটিক ফিল্ড এবং ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড
চার্জ যদি কনস্ট্যান্ট হয় তার ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ড ইউনিফর্ম হবে। আর একটা নর্থ পোল আর সাউথ পোল, মানে ইউনিট নর্থ পোল একটা ইউনিট সাউথ পোল যদি রাখা হয় তাহলে তার করসপন্ডেন্স যে ম্যাগনেটিক ফিল্ডটা তৈরি হবে সেটাও কী হবে, কনস্ট্যান্ট হবে, কারণ কি তাদের পোলটা কনস্ট্যান্ট। তাহলে এন আর এস যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার করসপন্ডেন্স ম্যাগনেটিক ফিল্ডটাও কনস্ট্যান্ট। এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড বি, আর এর জন্য যে চার্জটা, এই যে চার্জটা এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ই, একে আমরা ই বলি, তাই তো। তাহলে এই চার্জটা এখন ই আর বি দুটোর মধ্যেই আছে। তাহলে এই চার্জটা যদি এই ভেলোসিটি, এই ভেতর দিকে ভেলোসিটিতে যায় এবং এর ম্যাগনেটিক ফিল্ডের ডাইরেকশন যদি বি হয় এটা, তাহলে এফ হবে এদিকে, তাই তো। এই এফটাকে আমরা ডিনোট করব এফ। আচ্ছা, তাহলে চার্জটাকে প্রথমে ভেঙে ভেঙে বলছি। চার্জটাকে যদি আমি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে চার্জ এফ ই কী হবে, কিউ ইন্টু ই, তাই তো, জানি এটা আমরা। আবার এই চার্জটাকে যদি আমরা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখি তাহলে কী লিখব, কিউ ইন্টু ভি ক্রস বি, তাই তো, ভি ক্রস বি। এই দুটোকে আমি তাহলে টোটাল ফোর্স কি এক্সপিরিয়েন্স করছে, এই ইলেকট্রিক ফিল্ডের জন্য ফোর্স প্লাস ম্যাগনেটিক ফিল্ডের জন্য ফোর্স। তাহলে এফ ইএম ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এফ ইএম ইজ ইকুয়াল টু এফ ই প্লাস এফ এম, তাই তো। এফ ই মানে কি, কিউ ইন্টু ই প্লাস কিউ ইন্টু ভি ক্রস বি। তাহলে এখান থেকে কিউ কমন নিলাম, ই প্লাস ভি ক্রস বি, তাই তো, হলো। তাহলে লিখতে পারি কিউ ইন্টু ই প্লাস ভিবি সাইন থিটা। এটাই হচ্ছে আমার এফ ই এম, যেটাকে আমরা বলি লরেঞ্জ। নেক্সট ভিডিওতে দেখাবো এই যে একটা চার্জ, যদি একটা কিউ চার্জ যদি এরকম একটা ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের মধ্যে রাখা হয় তাহলে সে একটা সার্কুলার পাথে ঘুরতে শুরু করবে। এই কনসেপ্টটা দিয়ে আমি অঙ্ক করিয়েছি। থার্ড ভিডিওতে যে অঙ্কগুলো আসবে ম্যাক্সিমামই তোমার এই লরেঞ্জ ফোর্স আর আমার ওই কিউ ইজুকাল টু এই এফ এম ইজুকাল টু কিউ ইন্টু ভি ক্রস বি, এই দুটো কনসেপ্টের অঙ্ক আছে। এবং আমি তোমাদের অঙ্ক করিয়ে যা বুঝতে পারছি বা বইপত্র ঘেটে যা বুঝতে পারছি, ছায়া প্রকাশনীতে হয়তো নাম্বার অফ তোমার এমসিকিউ অনেক কম আছে, 26টা 25টা 30টা করে আছে, কিন্তু যে কটা এমসিকিউ আছে সে কটা খুব স্ট্যান্ডার্ড এমসিকিউ আছে। ওকে, তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকুক। তোমরা আশা করি লরেঞ্জ ফোর্স বুঝতে পেরেছো, এবং একটা চার্জ যদি মোশনে থাকে, সে যদি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে তাকে ফেলে দেওয়া হয় তাহলে সে কী ধরনের ফোর্স ফিল করবে, তার এক্সপ্রেশনটা যেটা করলাম, এবং তার ডাইরেকশন কী করে বার করব, এবং কোন কোন কেসে সেই ফোর্সটা নাল হয়ে যাবে, জিরো হয়ে যাবে, সেগুলো আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এবার আমি এই ভিডিওটা তোমরা দেখে নাও, তাহলে ইজিলি আমি থার্ড ভিডিওটা ছাড়তে পারবো। থার্ড ভিডিওটা খুব ইন্টারেস্টিং, একটু বড় ভিডিও হবে, 8-10টা অঙ্ক করিয়ে দেবো, ছায়া প্রকাশনের অঙ্কগুলো করিয়ে দেবো। আর আমি একটা কথা বলে রাখি, যখন ছায়া প্রকাশনের অঙ্ক করাবো সেগুলো আমি বাংলায় করানোর চেষ্টা করবো। অঙ্কটা হয়তো ইংলিশে লিখবো আমি, কিন্তু বাংলায় বোঝানোর চেষ্টা করবো। কিন্তু যখন আমি এসএলআর ওরা করাবো বা অন্য কোনো এসসি ভার্মা স্যারের বই করাবো বা ডিসি পান্ডে স্যারের বই করাবো, তখন কি আমি কিন্তু সেটা ইংরেজিতে এক্সপ্লেন করবো। যদি কোনো অসুবিধা হয় তোমরা কমেন্ট করবে, বাংলায় আমি বুঝিয়ে দেবো। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত থাকুক, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো করে পড়াশোনা করো।